আজকে আপনাদের শোনাবো একদম অন্যরকম একটা বাংলা সিনেমার গল্প। রশিদ পলাশের পরিচালনায় 2021 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল পদ্মা পুরাণ নামের একটি সিনেমা। অন্য ধাঁচের একটি গল্পে নির্মিত এই সিনেমাতে পদ্মা পাড়ের মানুষের জীবনের বিচিত্রতার সাথে আমাদের দেখানো হয় হঠাৎ করে হিজড়ায় পরিণত হওয়া একটি ছেলের জীবনের অন্যরকম এক রূপরেখা। চলুন আর কথা না বাড়িয়ে ডুব দেই পদ্মা পুরাণ সিনেমার কাহিনীর গভীরতায়। প্রমত্তা এক নদী পদ্মা। গঙ্গা অববাহিকা থেকে জন্ম নেয়া এই নদী বয়ে চলেছে বাংলাদেশের বুক চিরে। স্রোতস্বিনী পদ্মার কুল ঘিরে বসবাস করা মানুষের জীবন একসময় পদ্মা নদীর উপরেই নির্ভরশীল ছিল। ঝাঁকে ঝাঁকে মাছ ধরা আর সেই সাথে দুই পারের উর্বর ভূমিতে চাষাবাদ করেই একসময় রাজসিক জীবনযাপন করত তীরবর্তী অঞ্চলসমূহের অভিবাসীরা। কিন্তু সময়ের সাথে সাথে পদ্মায় পড়ল বাঁধ। নদীর গতিপথ পরিবর্তনের সাথে সাথে ধীরে ধীরে কমতে লাগলো নদীর স্রোত। ফলে বাপদাদার পেশা থেকে বের হয়ে ধীরে ধীরে অন্য নানা রকম পেশাতে লিপ্ত হতে থাকলো পদ্মাপাড়ের মানুষেরা। আর সেখান থেকেই শুরু তাদের দারিদ্রতার। পদ্মা তীরবর্তী একটি গ্রামের ময়না নামের এক কিশোর ছিল এই সিনেমার মূল চরিত্রে। ছেলেটি তার পরিবারের সবচেয়ে ছোট সদস্য। তার বাবা নেই, মা এবং বড় বোন টিয়া জটিল অসুখে ভুগে পঙ্গু হয়ে গেছে। আর রঞ্জু নামের তার এক বড় ভাই আছে, তবে সে সারাদিন গ্রামের ছেলেদের সাথে ক্যারাম খেলেই দিন কাটিয়ে দেয়। ময়নার বোন টিয়া বাসার কাছেই একটা চা সিগারেট পানের দোকান চালাতো। আর তার ভাই ছিল আসলে একজন মাদক কারবারি। বর্ডার থেকে জীবনের ঝুঁকি নিয়ে ফেন্সিডিল নিয়ে আসতো সে। আর তার পঙ্গু মা ঘরে বসে গোপনে সেই ফেন্সিডিলগুলোই স্থানীয় ছেলেদের কাছে বিক্রি করে টাকা উপার্জন করত। ময়নার দাদি নিজে ছিল অসুস্থ এবং অথর্ব। সারাদিন সে ময়নার মাকে এই মাদকের ব্যবসা করার জন্য গালমন্দ করত, কিন্তু দিন শেষে সেই আবার সারাদিনে বিক্রির টাকার হিসাব নিত। এভাবেই চলছিল তাদের টানাপোড়েনের সংসার। ছেলে হলেও ছোটবেলা থেকে ময়নার মধ্যে কিছুটা শারীরিক অসঙ্গতি ছিল। তার আচরণ ছিল কিছুটা মেয়েলি, আর নাচ গানের দিকে তার বিশেষ আকর্ষণ ছিল। তবে বয়সে ছোট হওয়ায় এই ব্যাপারটা কারো নজরে তেমন একটা পড়ত না। পদ্মার পাড়ে যেখানে বিদ্যুৎ নেই কিংবা মানুষের হাতে হাতে মোবাইল নেই, সেখানে বিনোদনের জন্য যাত্রাপালা বা স্থানীয় গানের আসরই মানুষের একমাত্র ভরসা। তাদের গ্রামে মাঝে মাঝেই একদল হিজড়া এসে নাচ গানের পালা করত। তাদের গুরুমার নাম ছিল মনসা। অজপরা গায়ে সেই গানের পালাগুলো ছিল মানুষের বিনোদনের অন্যতম উৎস। একদিন জ্বর গায়ে নিয়ে ময়না সেই আসর দেখতে গেলে তার উপরে গুরুমার চোখ পড়ে। গুরুমা ময়নার আচরণ দেখে বুঝতে পারে ছেলেটির মধ্যে কিছুটা অসঙ্গতি আছে। আসর শেষ করার পর সে ময়নার মাকে বলে, তোর ছেলে তো হিজড়া, সমাজের চোখে পড়ার আগেই ওকে আমার কাছে দিয়ে দে, তা না হলে সংসারে অশান্তি তৈরি হবে। ময়নার মা এবং বোন দ্রুত ময়নাকে বাড়িতে নিয়ে আসে। তারা নিজেরাও জানতো ময়নার শরীরে কিছুটা শারীরিক সমস্যা আছে, তবে ছেলেটি যেমনই হোক তাদেরই তো সন্তান। সে সময় একটা প্রচলন ছিল যে কোনো ঘরে হিজড়া সন্তান জন্ম নিলে তাকে হিজড়াদের দলে দিয়ে দেয়া হতো। ময়নার মা বোন ভাই কেউই ময়নাকে হিজড়াদের ডেরাতে দিতে রাজি না হলেও ময়নার দাদি খুব চাপাচাপি করছিল সমাজের চোখে মুখ দেখাতে হলে ময়নাকে হিজড়াদের কাছে দিয়ে দিতে হবে। এসবের মধ্যে মাদক কেনাবেচার দায়ে একদিন পুলিশ ময়নার মাকে ধরে নিয়ে যায়। পরে নানা জায়গায় দেন দরবার করে রঞ্জু তার মাকে ছাড়িয়ে নিয়ে আসে। মায়ের চোখের আড়াল হতেই ময়না এক অমোঘ আকর্ষণে চলে যায় হিজড়াদের গুরুমা মনসার কাছে। মনসা তাকে লিপস্টিক দিয়ে টিপ পরিয়ে মেয়েদের সাজে সাজিয়ে দিচ্ছিল। এই অবস্থা দেখার পর ময়নার মা সিদ্ধান্ত নেন ময়নাকে হিজড়াদের কাছেই দিয়ে দেবে। মা এবং বোনের চোখের পানির সাগরে আর ভাইয়ের হাতে এক ঠোঙা বাতাসা নিয়ে সমাজ থেকে বিদায় নেয় ময়না। হিজড়ারা তাকে নিজেদের সাথে নিয়ে দুগ্ধে গোসল করিয়ে বরণ করে নেয়। তার নাম রাখা হয় গোলাপি। দেখতে দেখতে হিজড়া পল্লীতে বড় হতে থাকে গোলাপি। নাচে গানে আর সৌন্দর্যে অন্যদের থেকে সে সম্পূর্ণ আলাদা হয়ে ওঠে। এক নজর দেখে তাকে হিজড়া নয় বরং পরিপূর্ণ একজন নারীর মতোই লাগে বেশি। তবে বিভিন্ন দোকানে চাঁদা তুলে আর মনসার অনুষ্ঠানে নাচ গান করে টাকা আয় করা ছাড়া কিছুই করার ছিল না গোলাপির। এরকমই একদিন পাশের গ্রাম থেকে একটি নাচ গানের পালা করার জন্য অফার আসে মনসার কাছে। সেখানে অসাধারণ পারফরমেন্স দেখায় গোলাপি। বেহুলা রূপে তার নৃত্য নজর কেড়ে নেয় এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি সিরাজ মাতব্বরের। তার রূপে মুগ্ধ হয়ে মাতবর এক রাত তাকে পাবার জন্য মনসার কাছে অনেক টাকা অফার করলেও মনসা সেটা ফিরিয়ে দেয়। ফলে রাতের আধারে একদল গুন্ডা পাঠিয়ে গোলাপিকে উঠিয়ে নেয় সে এবং সেই রাতে তাকে ধর্ষণ করে।
পরদিন স্থানীয় আয়োজকদের সাহায্যে গোলাপিকে উদ্ধার করে নিজেদের গ্রামে ফিরিয়ে আনে মনসা। 3 মাস ধরে বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে শুরু করে আইন আদালতে ধর্ণা দিয়েও সিরাজ মাতব্বরের বিরুদ্ধে কিছুই করতে পারে না তারা, কারণ হিজড়া ধর্ষণের ঘটনা বলে সবাই সেটাকে হালকা চোখে দেখছিল। নিষ্ফল আর্তনাদ ছাড়া তাদের আর কিছুই করার ছিল না। 3 মাস পরে একটু মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার জন্য গোলাপি বের হতেই তার বমি হওয়া শুরু করে। হাসপাতালে গেলে ডাক্তার জানায় গোলাপি আসলে প্রেগন্যান্ট। এই কথা শুনে গোলাপির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আসলে ছোটবেলায় প্রকৃতির এক অদ্ভুত খেয়ালে তার শরীরে বিবর্তন ঘটেছিল। হরমোনাল পরিবর্তনের কারণে প্রাকৃতিকভাবে ছেলে থেকে মেয়েতে পরিণত হচ্ছিল কিশোর ময়না। কিন্তু তার দরিদ্র পরিবার এবং অন্ধকারাচ্ছন্ন সমাজ তাকে হিজড়া ভেবে পতিত করে দেয় হিজড়াপল্লীতে। সময়ের সাথে সাথে তার শরীরের অভ্যন্তরে তার নারীত্বের বৈশিষ্ট্যগুলো প্রকট হতে থাকে। ফলে সিরাজ মাতবর তাকে ধর্ষণ করার ফলে সে প্রেগনেন্ট হয়ে যায়। গর্ভবতী হবার পর আর হিজড়া সমাজে তার ঠাঁই মেলে না। গুরুমার কাছ থেকে বিদায় নিয়ে নিজের পরিবারের কাছে আসার জন্য রওনা করে গোলাপি। বাড়িতে ফিরে তার বোনকে পরিচয় দেওয়ার পর সেখানে একটা আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। তবে তার ফিরে আসাতে সবাই খুশি হয় না। তার ভাই রঞ্জু মাদকের নেশায় আসক্ত হয়ে এখন প্রায় পাগল হয়ে গেছে। সুস্থ সামর্থ্যবান থাকা অবস্থায় সে এক সুন্দরী নারীকে বিয়ে করেছিল, কিন্তু এখন অক্ষম হয়ে যাওয়ার পর তার সেই বউ ভার নিয়েছে তার মাদকের ব্যবসা টিকিয়ে রাখার জন্য স্থানীয় এক পুলিশের সদস্যের সঙ্গে সে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। রঞ্জুর চোখের সামনেই তার স্ত্রী মিলিত হতে থাকে সেই পুলিশের সঙ্গে। গোলাপি বাড়িতে ফিরে আসলেও গ্রামের লোকজন বিশ্বাস করতে যায় না যে সে একজন নারী। তাই সমাজের বিভিন্ন মানুষ খোঁচা মেরে কথা বলতে থাকে যে এক হিজড়াকে ঘরে এনে তুলেছে তারা। এই কথার হাত থেকে বাঁচতে রঞ্জুর বউ তার পরকীয়া প্রেমিককে দিয়ে পুলিশ পাঠিয়ে গোলাপিকে হিজড়া বলে গ্রাম ছাড়া করে। গোলাপির যাবার আর কোনো জায়গা ছিল না। ছোটবেলা থেকে সে সমাজচ্যুত আর পরিবারচ্যুত হয়ে বড় হয়েছে। জীবনের বেশিরভাগ সময় সে হিজড়াপল্লীতে বড় হবার পর আজ যখন প্রমাণিত হলো যে সে আসলে হিজড়া নয়, তখনই তার পরিবার তাকে রাখতে চাইল না। কষ্টে সে পদ্মা নদীর তীরে গিয়ে বসে থাকে আর তার ছেলেবেলার কথা স্মৃতিচারণ করতে থাকে। হঠাৎ করে দূরে সে একটা নৌকাতে একটি মেয়ে এবং কয়েকটি ছেলেকে দেখতে পায়। কৌতূহলবশত আস্তে আস্তে হেঁটে গিয়ে সে নৌকাতে উঠে পড়ে। নৌকার সবাই তাকে নানা প্রশ্ন করলে সে উত্তর দেয় না। তখন তারা গোলাপিকে নিয়েই নৌকা চালানো শুরু করে। তারা ভেবেছিল নদীর অপর পারে গিয়ে গোলাপি হয়তো নেমে যাবে, তাই গোলাপিকে তারা তেমন একটা পাত্তা দেয় না। কিন্তু সেই নৌকাতে পোষা বাজ পাখি সহ এক সুদর্শন পুরুষকে দেখে গোলাপির বেশ মনে ধরে যায়। আসলে এই দলটি ছিল একটা চোরা কারবারি দল। এখানে থাকা এই মহিলাটির নাম কপিলা, আর বাজ পাখি সহ এই ছেলেটির নাম কোবরা। তারা ট্রলারে করে পদ্মা নদীর বুকে জেগে ওঠা সীমান্তবর্তী একটা চরে অবস্থান নেয়। সেখান থেকে বিভিন্ন ধরনের মাদক বর্ডার থেকে চোরাকারবারি করে নিয়ে আসে। তাদের কাছে গোলাপি জানায় যে তার থাকার আর কোনো জায়গা নেই এবং সে প্রেগন্যান্ট। গর্ভবতী জানার পর তারা গোলাপিকে সেই চরে থাকার ব্যবস্থা করে দেয়। এভাবে 11 দিন কেটে যায়। গোলাপি এই চরে নিজেকে বেশ ভালোই মানিয়ে নিয়েছে। কিন্তু এসবের মধ্যেই কোবরার গোলাপিকে বেশ মনে ধরে যায়। বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে কোবরা গোলাপির সাথে সম্পর্ক স্থাপন করে। তাদের সম্পর্ক বেশ ভালোই কাটতে থাকে। তবে কিছুদিন পর তাদের এই হানিমুন পিরিয়ডে বাদ সাধে কপিলা। দীর্ঘদিন যাবৎ মাদক পাচারে অংশগ্রহণ না করায় তাদের ব্যবসা শত্রুপক্ষ দখল করে নিচ্ছে। তারা গোলাপিকে ঘিরে নতুন পাচারের প্ল্যান করে। যেহেতু গোলাপি প্রেগনেন্ট ছিল, তাই তারা ঘোড়ার গাড়িতে করে গোলাপিকে হাসপাতালে নিয়ে যাবার নাটক সাজায়। বর্ডারের অপর পার থেকে মাদক দ্রব্য সহ একদল লোক মাদকগুলো পাচার করে নিয়ে দেয় কোবরার কাছে। তারপর সেই মাদকের প্যাকেটগুলো তারা লুকিয়ে ফেলে গোলাপির পেটে এবং ঘোড়ার গাড়িতে করে আবার ফিরে আসে। একটা প্রেগনেন্ট মহিলাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে দেখে রাস্তাতে কেউ বাধাও সৃষ্টি করে না। এভাবেই গোলাপিকে ব্যবহার করে তারা বেশ কয়েকবার মাদক পাচারে অংশ নেয়। তবে সব হারানো গোলাপি তার নতুন সাথীদেরকে পেয়ে বেশ খুশি ছিল। সেই সাথে সেই দ্বীপে তার সঙ্গে একজন মওলানার পরিচয় হয়, যে তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মীয় কথা বলে জীবনে বেঁচে থাকার সান্ত্বনা দিত। এভাবে কয়েক মাস চলার পর হঠাৎ করেই যেন উধাও হয়ে যায় কোবরা। নিজের ভালো লাগার মানুষের এরকম অন্তর্ধান গোলাপির মনে আশঙ্কা তৈরি করে। তার সেই ভয়ের আগুনে ঘি ঢেলে দেয় কপিলা। যখন সে বলে পুরুষদের কোনো বিশ্বাস নেই। সে বর্ডারের এই পারে মুসলমান পুরুষদেরকে দেখেছে, ওই পারে দেখেছে হিন্দু পুরুষদের। হিন্দুরা গরুর মাংস খায় না আর মুসলিমরা খায় না শুয়োরের মাংস, কিন্তু নারীর শরীরের প্রতি কারো ক্ষুধার কোনো কমতি নেই। এরকম বিভিন্ন হতাশার কথা শুনে গোলাপির মনের ভেতরে কোবরার প্রতি ঘৃণা জন্ম নেয়। ছোটবেলায় সে ছেলে হয়ে জন্ম নিয়েছিল,
তারপর প্রকৃতির বিচিত্র খেয়ালে সে নারী হয়ে যায়, আর মাঝখানে জীবনের অনেকগুলো বছর সে কাটায় হিজড়া হয়ে। নারী হয়ে যাবার পর পুরুষের কাছ থেকে এভাবে প্রতারণার শিকার হয়ে তার নিজের নারীত্বের প্রতি প্রবল ক্ষোভ জন্ম নেয়। রাগের বশবর্তী হয়ে ব্লেড দিয়ে সে নিজের মাথার সব চুল কেটে ফেলে। তার কয়েকদিন পরেই সেই চরে ফিরে আসে কোবরা। গোলাপিকে টাক মাথায় দেখে সে বিস্ময়ে হতবাক হয়ে যায়। আসলে মাদক পাচারের অভিযোগে পুলিশ তাকে ধরে জেলে ভরে রেখেছিল, আর সে কারণেই সে এতদিন আসতে পারেনি। এখন সে গোলাপির জন্য শাড়ি চুড়ি নিয়ে এসে দেখে গোলাপি নিজেই নিজের চুল কেটে ফেলেছে। দেখতে দেখতে গোলাপির বাচ্চা হবার সময় এসে যায়। কোবরা শেষবারের মতো আর একবার মাদক পাচার করতে চায় গোলাপিকে দিয়ে। আসলে এই যে কোবরার গোলাপিকে ভালোবাসার কথাবার্তা, এ সবই ছিল ভ্রান্তি। তাদের আসল টার্গেট ছিল গোলাপিকে দিয়ে মাদক পাচার করানো। তারা আগের মতোই ডাক্তার দেখানোর উসিলায় গোলাপিকে নিয়ে বর্ডারের দিকে যেতে থাকে, কিন্তু তারা জানতো না সেদিন সকালেই বর্ডারে বেশ কিছু মাদক চোরাকারবারির মধ্যে গুলি বিনিময় হয়, এবং এ কারণে দুই পাশের সৈন্যরা বেশ তটস্থ অবস্থায় ছিল। তাদের সহকারী ব্যাপারটা খবরে দেখলেও তাদেরকে সতর্ক করার আগেই তারা বর্ডারে চলে যায়। সেখানে যাবার পর গোলাপির অবস্থা বেশ খারাপ হতে থাকে। তার লেবার পেইন ওঠা শুরু করে, এবং তাই তাকে বর্ডার সংলগ্ন এক জায়গাতে রেখে কোবরা তার দল নিয়ে মাদক আনতে নোম্যান্স ল্যান্ডে ঢুকে যায়। আগে থেকেই পাহারায় তটস্থ থাকা সৈন্যরা তাদেরকে দেখে ফেলে এবং গুলি করা শুরু করে। কপিলার মাথায় গুলি লেগে সে মারা যায়। এদিকে প্রবল ব্যথা ওঠার পর গোলাপি ফোন করেও যখন কোবরাকে পায় না, তখন সে বুঝতে পারে কোবরা পালিয়ে গেছে। এই গোলাগুলির মাঝে কোবরার ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই। কিছু দূরে পদ্মার পাড়ে একটা ভেলা ভাসতে দেখে বাঁচার আশায় সেখানে উঠে পড়ে গোলাপি। সৃষ্টিকর্তার করুণায় সেই ভেলাতেই ভেসে থাকা অবস্থায় সন্তানের জন্ম দেয় সে। সন্তান ভূমিষ্ঠ হলেও মারা যায় গোলাপি। আসলে তার শরীরে লৈঙ্গিক কিছু সমস্যা থাকায় তার পক্ষে স্বাভাবিকভাবে ডেলিভারি করা সম্ভব ছিল না। কিন্তু কোবরা এবং তার দল তার গর্ভাবস্থার সুযোগ নিয়ে তাকে ব্যবহার করে মাদক পাচার করলেও তাকে হাসপাতালে নেয়ার কোনো প্রয়োজন মনে করেনি। ফলে প্রতিকূল পরিবেশে বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গেল সে। সৃষ্টিকর্তার কৃপা কিন্তু বোঝা বড় দেয়। পদ্মার বুকে যেমন গোলাপির মৃত্যু হলো, ঠিক তেমনি করে পদ্মার বুকে ভাসতে ভাসতে সেই ভেলাটা এসে পড়ে গোলাপিরই নিজের গ্রামে। গোলাপির ভাবি যে পুলিশ অফিসারের সাথে পরকীয়াতে লিপ্ত ছিল, তার ওয়্যারলেসে মেসেজ ভেসে আসে যে স্যার, একটা ভেলায় একটা মহিলার লাশ ভেসে এসেছে, তবে তার সঙ্গে একটি জীবিত নবজাতককে পাওয়া গেছে। রঞ্জুর স্ত্রী আবার ছিল সন্তানহীন, তাই মাতৃত্বের স্বাদ পাওয়ার জন্য সে তার প্রেমিকের কাছে আবদার করে সেই নবজাতকটিকে যাতে তাকে দেয়া হয়। প্রেমিকার অনুরোধে সেই পুলিশ অফিসার নবজাতকটিকে দান করে দেয় রঞ্জুর পরিবারের কাছে। অর্থাৎ ঘুরে ফিরে গোলাপির মেয়ে ফিরে এলো তার নিজের মামার পরিবারেই। তবে কেউ জানতে পারল না এটা আসলে তাদেরই রক্ত। মেয়েটার নাম তারা রাখলো পদ্মা। এখানেই শেষ হয় পদ্মা পুরাণ সিনেমাটি। দেখতে দেখতে আমার কেন যেন সেই পদ্মা নদীর মাঝি সিনেমার কথা মনে পড়েছিল। সেখানেও একটি অন্যতম প্রধান নায়িকার নাম ছিল কপিলা, আর নায়কের নাম ছিল কুবের, আর এখানে নায়কের নাম ছিল কোবরা। নামের মধ্যে কিছুটা মিল তো আছেই। তবে সচরাচরের বাংলা সিনেমা থেকে বের হয়ে পরিচালক চেষ্টা করেছেন নতুন ধাঁচের বাংলাদেশেরই একটি অঞ্চলের মানুষের জীবনযাত্রাকে তুলে ধরার। পরিচালকের এই প্রয়াস অবশ্যই প্রশংসা করার মতো। প্রতিটি চরিত্রে অভিনয় শিল্পীরা বেশ ভালোই অভিনয় করেছে। আমার কাছে ভিন্ন ঘরানার এই সিনেমাটি বেশ ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। থিয়েটারের পাশাপাশি সিনেমাটি দেখতে পাবেন সিনেমাটিক নামের একটি ওটিটি প্ল্যাটফর্মে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন, এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকবেন এই কামনায় বিদায়।